সিলেট বিভাগে বিএনপির মনোনয়ন পেলেন ৩ প্রবাসী। এম এ হান্নানকে মনোনয়ন না দেয় চাঁদপুরের সড়ক অবরোধ। আগামী সপ্তাহে হাসিনার বিচারের রায় হবে জানালেন তথ্য উপদেষ্টা। কিশোরগঞ্জে মাস্ক হেলমেট পরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল। ফরিদপুরের মীমাংসার জন্য ভূমি অফিসে গিয়ে ঘুষি দিয়ে বৃদ্ধের দাঁত ভাঙলেন যুবক। চলছে হামলাকারীকে গ্রেফতারি অভিযান। ময়মনসিংহে জোয়ার ফাঁদে কৃষি শ্রমিক বিঘ্ন ঘটছে চাষাবাদে, বাড়ছে খরচ, ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। এবং দিনাজপুরে ৮৩ বছর পর দখলমুক্ত হচ্ছে সড়ক বিভাগের জমি। নাটোরে চালের গোডাউন থেকে ১৫০ বস্তা চাল লুট। আমন্ত্রণ দেশ জুড়ে সংবাদে, আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩২ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। সিলেট বিভাগের ১৯টির মধ্যে ১৪ আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। তালিকায় রয়েছেন ৩ জন প্রবাসী নেতা, যাদের মধ্যে ২ জন যুক্তরাজ্য বিএনপির শীর্ষ পদে রয়েছেন। এরা সবাই তারেক রহমানের ঘনিষ্ঠ বলে পরিচিত। বিস্তারিত জাগর এক্স রিপোর্টে। সব জল্পনার অবসান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩২ আসনে মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে সিলেট বিভাগের ৪ জেলার ১৯টি সংসদীয় আসনের মধ্যে ১৪টিতে প্রার্থী ঘোষণা করেছে দলটি। এসব প্রার্থীর মধ্যে যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ৩ জন প্রবাসী আছেন। বিএনপির একটি সূত্র বলছে, সিলেট ৩ আসনে মনোনয়নপ্রাপ্ত এম এ মালিক যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, এবং সুনামগঞ্জ ৩ আসনে মনোনয়নপ্রাপ্ত মোহাম্মদ কয়সর আহমেদ যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক। তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। গেল বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তারা দেশে ফিরে স্থানীয় রাজনীতিতে তৎপর হন। যুক্তরাজ্য প্রবাসী এম এ মালিক দীর্ঘ ১৯ বছর পর গেল ১৭ অক্টোবর দেশে আসেন। এ সময় তিনি নিজের গ্রামের বাড়ি দক্ষিণ সুরমা উপজেলার তেতলিতে অবস্থান করে নির্বাচনী এলাকার ৩ উপজেলায় কিছু সমাবেশে অংশ নিয়ে কিছুদিন পর দেশ ছাড়েন। মৌলভীবাজার ২ আসনে মনোনয়নপ্রাপ্ত শওকত হোসেন যুক্তরাষ্ট্র প্রবাসী। কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক এই সদস্য আগে অনিয়মিতভাবে দেশে আসতেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি এলাকায় আছেন। দলীয় সূত্রে জানা গেছে, গেল ১৩ সেপ্টেম্বর কুলাউড়া উপজেলা বিএনপির সম্মেলনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি পরাজিত হন। এখন এই আসনে স্থানীয় বিএনপির প্রভাবশালী নেতাদের টপকিয়ে শেষ পর্যন্ত মনোনয়ন পান শওকত। এর আগে সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নম্বর ৩ মোহাম্মদ কয়সর আহমেদ, সিলেট ৩ মোহাম্মদ আব্দুল মালেক, মৌলভীবাজার ২ শওকত হোসেন শকু। প্রার্থী তালিকায় দেখা যায় সুনামগঞ্জ ২, সুনামগঞ্জ ৪, সিলেট ৪, সিলেট ৫ এবং হবিগঞ্জ ১ আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। এই ৫টি আসন ছাড়া বাকি ১৪টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। তাসলিমা তিথি, জাগো নিউজ। চাঁদপুর ৪ আসনে উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানকে মনোনয়ন না দেয় ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ করেছেন বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা। মঙ্গলবার সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। সকাল ১০টা থেকে উপজেলার ১৫টি ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা ফরিদগঞ্জ পৌর বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা এম এ হান্নানের পক্ষে স্লোগান দিতে থাকেন ও মনোনয়ন পরিবর্তনের দাবি জানান। অবরোধ চলাকালে পুলিশের উপস্থিতি থাকলেও তাদের কোনো ভূমিকা নিতে দেখা যায়নি। সড়ক অবরোধের কারণে চাঁদপুর লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ রয়েছে, ফলে সাধারণ যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। এর আগে সোমবার গভীর রাত পর্যন্ত ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর নাহারিন ইসলাম খানের বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে মামলা করেছেন জেলা জামাতের সেক্রেটারি ও সিরাজগঞ্জ ২ আসনে জামাত মনোনীত প্রার্থী অধ্যাপক জাহিদুল ইসলাম। মঙ্গলবার বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ সদর থানা আমলি আদালতে এ মামলা করেন তিনি। আজকে একটা মামলা সিরাজগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কোর্টে দায়ের করা হলো। মামলাটির বিষয়বস্তু ছিল গত ২৫শে আগস্ট রাত ১০টায় গাজী টিভিতে আমার বিরুদ্ধে একটা মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হয়েছে। আমি একজন ব্যক্তি না, একটা সংগঠনের দায়িত্বশীল, বিশেষ করে সিরাজগঞ্জ সদর এবং কামারখন্দা আসনের বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী। আমার ব্যক্তিগত ভাবমর্যাদা এবং আমার সুনাম ক্ষুণ্ণ করার জন্য পরিকল্পিতভাবে আমাকে হেয় করার জন্যে ওই টিভি টক শোতে আমার ব্যাপারে মিথ্যা প্রপাগান্ডা ছাপানো হয়েছে, প্রচার করা হয়েছে। আমি এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমি আহ্বান করেছিলাম পরের দিনে বিভিন্ন বিবৃতির মাধ্যমে উনি যেন ওনার বক্তব্যটা প্রত্যাহার করেন, যেহেতু আমি সেই বক্তব্য দেই নাই। উনি এখন পর্যন্ত সেই বক্তব্য প্রত্যাহার না করার কারণে আমি আইনের শরণাপন্ন হয়েছি। নিঃসন্দেহে এটা একটা অপরাধ, এটা ফৌজদারি দণ্ডবিধির মধ্যে পড়ে। সেই ফৌজদারি দণ্ডবিধির আওতায় আমি মামলা করেছি। আশা করি আদালত ন্যায় বিচারের মাধ্যমে আমাকে সুবিচার দেবেন। আগামী সপ্তাহে খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার হবে এবং একটা রায় আসবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। বলেন, এতে জুলাই শহীদদের পরিবারের ব্যথা কিছুটা হলেও লাঘব হবে। মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাতের সময় এসব কথা বলেন তিনি। ৫ আগস্টে আমরা শেখ হাসিনাকে বিদায় দিতে পারছি এবং এখানে নতুন করে একটা সরকার গঠিত হয়েছে। ওই সরকারে আমার অংশগ্রহণের সুযোগ হয়েছে, কিন্তু সব ছিল এই অভ্যুত্থান পরবর্তী সময়ে সংস্কার, বিচার এবং নির্বাচনের কাজ এগিয়ে নিয়ে যাওয়া। এবং ওই ক্ষেত্রে আমাদের অধিকাংশ সময় চলে গেছে বাংলাদেশি, এবং আমরা যেই কমিটমেন্ট নিয়ে এসেছিলাম যে আমরা বিচারের কাজ শুরু করবো, আমরা বিচারের কাজ শুরু করতে পারছি। আপনারা জানেন আগামী সপ্তাহে শেখ হাসিনার ফ্যাসিস্ট এবং খনি শেখ হাসিনার বিচার হবে। আমরা একটা রায় পাবো। এটা আমাদের শহীদ যারা হয়েছেন তাদের পরিবারকে অবশ্যই তাদের একটা ব্যথার উপশম হবে, তারা যেই কষ্টের ভিতর দিয়ে যাচ্ছেন। এর সাথে সাথে আরও অনেকেরই ট্রাইব্যুনালে বিচার কাজ চলতেছে, ট্রাইব্যুনাল অ্যাক্টিভ আছে এবং ট্রাইব্যুনালে আশা করি যে যারাই যেখানে যেখানে আমাদের ছাত্র জনতাকে হত্যা এবং খুনের সাথে জড়িত ছিলেন, গুমের সাথে যারা জড়িত ছিলেন, এর আগে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর সাথে জড়িত ছিলেন, সবারই বিচার হবে। কিশোরগঞ্জে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। মঙ্গলবার সকালে কিশোরগঞ্জ করিমগঞ্জ সড়কের সতাল এলাকায় এই মিছিল করেন তারা। এদিকে মিছিলটির একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় মিছিলে অংশ নেয়া বেশিরভাগেরই মুখে মাস্ক ও মাথায় হেলমেট পরা ছিল। এ সময় তারা ট্রাইব্যুনালকে অবৈধ বলে বিভিন্ন স্লোগান দেয়। জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন ও সাধারণ সম্পাদক ফয়েজ ওমান খান মিছিলের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী ১৩ নভেম্বর থেকে লকডাউন কর্মসূচি পালন করা হবে। যদিও এই বিষয়ে কিছুই জানেন না বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার কার্যালয়ের জমি সংক্রান্ত বিরোধের শুনানিতে বাদীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় প্রতিপক্ষ যুবকের ঘুষিতে গোলাম রাব্বানী নামের এক বৃদ্ধের ৩টি দাঁত ভেঙে যাওয়ার অভিযোগ উঠেছে। পুরো ঘটনাটি অফিসের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। জানা যায়, উপজেলার বানা ইউনিয়নের বেলবানা গ্রামের গোলাম রাব্বানী ও একই গ্রামের ফজর শেখের মধ্যে একটি জমি সংক্রান্ত মামলা ফরিদপুর সহকারী জজ আদালতে চলছে। আদালতের নির্দেশে মামলার তদন্তের দায়িত্ব দেয়া হয় উপজেলা সহকারী কমিশনার AKM রায়হানুর রহমানকে। রোববার দুপুরে তদন্তের জন্য দুই পক্ষকে ডাকা হয়। এতে অংশ নিতে উভয় পক্ষ এসিল্যান্ড অফিসে উপস্থিত হন। এ সময় অফিস প্রাঙ্গণে বাদী গোলাম রব্বানীর সঙ্গে আসামি পক্ষের লোকজনের বাগবিতণ্ডাও হয়। এক পর্যায়ে মেহেদি শেখ নামের এক যুবক গোলাম রব্বানীর মুখে ঘুষি মারেন। এতে তিনি পড়ে যান এবং
তার 3টে দাঁত ভেঙে যায়। পরে অফিসের কর্মীরা আহতকে উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। কর্তব্যরত চিকিৎসক ডক্টর আবিদ হাসান দাঁত ভাঙার বিষয়টি নিশ্চিত করেছেন। ময়মনসিংহে কৃষিকাজে দেখা দিয়েছে শ্রমিক সংকট, তবে এর পেছনের কারণটা বেশ অপ্রত্যাশিত। জুয়া মাঠে না গিয়ে অনেক শ্রমিক এখন সময় কাটাচ্ছেন তাস কিংবা অনলাইনে জুয়ায়। এতে ফসল ঘরে তুলতে পারছেন না কৃষকরা, ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি অর্থনীতি। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। জুয়ায় আসক্ত হচ্ছেন কৃষি শ্রমিকরা। কৃষিকাজে সময় না দিয়ে মত্ত থাকছেন জুয়ায়। এতে বিঘ্ন ঘটছে চাষাবাদে, বাড়ছে খরচ, ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। ময়মনসিংহে মাঠে উৎপাদিত বিভিন্ন ফসল ঘরে তোলার মৌসুম শুরু হলেও অনেক কৃষকই সময় মতো শ্রমিক পাচ্ছেন না। জুয়ার কারণে শুধু কৃষিকাজেই নয়, পরিবারেও দেখা দিচ্ছে অশান্তি। যুবকদের একটি অংশ জুয়ায় হেরে মাদক, চুরি, এমনকি ঋণের দায়ে গ্রাম ছাড়তে বাধ্য হচ্ছেন। এটা অবৈধ খেলা, এটা পুলাহান নষ্ট হয়ে যায়, থাকে নষ্ট হয়ে যায়। এই ধরনের খেলাধুলা অনলাইন জুয়াগুলোর সাথে কিপার খেলা, এটা তো কারা ফিরলে আবার সবকিছুই নষ্ট। এটা তো এই আমি না, এটা সবকিছুই নষ্ট। অনলাইন জুয়া কিপার খেলতেছে, এটা তো আসলেই খারাপ। স্থানীয়রা বলছেন দ্রুত ভাগ্য বদলের আশায় এসব শ্রমিকরা কৃষিকাজের তুলনায় সময় দিচ্ছেন জুয়ায়। দিনমজুর না পেয়ে কৃষকরা বাধ্য হয়ে জমি ফেলে রাখছেন বা বিকল্প খরচে যন্ত্র ভাড়া করছেন। এতে খরচ বেড়ে যাচ্ছে দ্বিগুণ। অনেকে সময় মতো ফসল ঘরে তুলতে পারছেন না। যারা বড় বড় রাঘব বল আছে ওদেরকে দৌড়া আইনের আওতায় আনলে আমি আশা করি জিনিসটা খুব সুন্দর হইব। অপরাধী যেই হোক বিচার হওয়া উচিত। আপনি করতে পারেন, আমি করি, আমি করলে আমার বিচার হবে, আরেকজন করলে আরেকজন বিচার হবে। অপরাধ সমাজ থেকে অপরাধী নির্মূল করতে হবে। জুয়া একটি শাস্তিযোগ্য অপরাধ উল্লেখ করে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, অভিযুক্তদের আইনের আওতায় নিয়ে আসতে আইনি নির্দেশনা রয়েছে। তথ্য যাচাই বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। অনলাইন জুয়া একটি ফৌজদারি অপরাধ। এই অপরাধে যারা অভিযুক্ত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমাদের আইনি নির্দেশনা রয়েছে এবং আমরা যখন এই তথ্যগুলো পাই আমরা যাচাই বাছাই করি। ডিজিটাল এভিডেন্স যেগুলো আছে সেগুলো আমরা আলামতগুলো ফরেনসিক করি এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা করি এবং যারা সেটা পরিচালনা করে তারা অবশ্যই এই মামলার আসামি হবে এবং ময়মনসিংহের বিষয়ে আমরা তৎপর আছি। জুয়া বন্ধে ও জুয়ারিদের আইনের আওতায় আনতে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর আছে বলেও জানান তিনি। অনুভা বিশ্বাস, জাগো নিউজ। দিনাজপুর শহরের পুলহাটে থেকে খানপুর পর্যন্ত 12 কিলোমিটার রাস্তার পাশের সড়ক বিভাগের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে। সোমবার সদর উপজেলার শিকদারহাটে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এই অভিযানের আওতায় পড়েছে কয়েক হাজার দোকান, ব্যবসা প্রতিষ্ঠান ও কলকারখানা। দিনাজপুর সড়ক বিভাগের একটি সূত্র জানিয়েছে এই অভিযান মঙ্গলবারও পর্যন্ত বাড়তে পারে। এর আগে রোববার সকাল থেকে পুলহাটের পুলিশ ফাঁড়ির মোড় থেকে শুরু করে মাসিপুর কেবিএম কলেজ পর্যন্ত উচ্ছেদ অভিযান চালানো হয়। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। ঘ্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। নাটোরে সেলিম ভুঁইয়া নামে এক ব্যবসায়ীর চালের গোডাউনের শাটারের তালা ভেঙে 150 বস্তা চাল লুটের ঘটনা ঘটেছে। সোমবার রাত 2টার দিকে শহরতলির ফুলবাগান এলাকায় এই ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে ঘটনাটি জানাজানি হওয়ার পর সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনার সত্যতা নিশ্চিত হয়। পুলিশ ও গোডাউন মালিক সেলিম ভুঁইয়া জানান, ফুলবাগান এলাকার সড়ক ভবন সংলগ্ন শাহিন ট্রেডার্সের সামনে একটি ট্রাক নিয়ে এসে দাঁড় করায় দুর্বৃত্তরা। পরে তারা গোডাউনের শাটারের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা 150 বস্তা চাল ট্রাকে লোড করে নিয়ে চলে যায়। এ সময় তারা ক্যাশ বাক্স থেকে নগদ 12,000 টাকাও লুট করে। এই বিষয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিসিটিভি ক্যামেরা ফুটেজ সহ বিভিন্ন আলামত সংগ্রহ করে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার।
সিলেট বিভাগে বিএনপির মনোনয়ন পেলেন 3 প্রবাসী। এম এ হান্নানকে মনোনয়ন না দেয় চাঁদপুরের সড়ক অবরোধ। আগামী সপ্তাহে হাসিনার বিচারের রায় হবে জানালেন তথ্য উপদেষ্টা। কিশোরগঞ্জে মাস্ক হেলমেট পরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল। ফরিদপুরে মীমাংসার জন্য ভূমি অফিসে গিয়ে ঘুষি দিয়ে বৃদ্ধের দাঁত ভাঙলেন যুবক। চলছে হামলাকারীকে গ্রেফতারের অভিযান। ময়মনসিংহে জোয়ার ফাঁদে কৃষি শ্রমিক, বিঘ্ন ঘটছে চাষাবাদে, বাড়ছে খরচ, ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। এবং দিনাজপুরে 83 বছর পর দখল মুক্ত হচ্ছে সড়ক বিভাগের জমি। নাটোরে চালের গোডাউন থেকে 150 বস্তা চাল লুট। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।